একবার ভাবুন তো, বরফে ঢাকা পাহাড়ের মধ্যে একদল মানুষ আটকে আছে ৭২ দিনের জন্য, যেখানে বেঁচে থাকার কোনো আশাই প্রায় নেই। আজ আমরা উরুগুয়ের এয়ারফোর্স ফ্লাইট 571-এর সেই অবিশ্বাস্য সত্যি ঘটনাটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুরো ৭২ দিন। গোটা দুনিয়ায় ধরে নিয়েছিল যে তারা সবাই মারা গেছে। কিন্তু বরফের সেই নরকে একদল মানুষ প্রকৃতির সবথেকে কঠিন পরীক্ষার বিরুদ্ধে লড়ে যাচ্ছিল। এই গল্পটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন তুলে ধরে। শুধুমাত্র বেঁচে থাকার জন্য একজন মানুষ ঠিক কতটা দূর যেতে পারে? চলুন একদম শুরু থেকে ঘটনাটা জানা যাক। সময়টা ছিল ১৯৭২ সালের অক্টোবর মাস। উরুগুয়ের একটা রাগবি টিম তাদের বন্ধু-বান্ধব আর পরিবারকে নিয়ে চিলিতে একটা ম্যাচ খেলতে যাচ্ছিল। যাত্রা শুরুটা কিন্তু ছিল বেশ আনন্দ আর উত্তেজনায় ভরা। কিন্তু ককপিটের পরিস্থিতিটা ছিল একটু অন্যরকম। যিনি মূল পাইলট ছিলেন কর্নেল ফেরাদাস, তিনি ছিলেন অসম্ভব অভিজ্ঞ। ভাবা যায় তিনি এর আগে ২৯ বার আন্দিজ পার করেছেন, আর তার সাথে ছিলেন একজন কো-পাইলট, যিনি আসলে তখনও শিখছিলেন, মানে এই ভয়ঙ্কর রুটে তার ট্রেনিং চলছিল। আর এখানেই একটা মারাত্মক ভুল হয়ে যায়। কো-পাইলট ভুল করে বসেন। তিনি ধরে নেন যে তারা আন্দিজ পর্বতমালা হয়তো পার করে ফেলেছেন, আর তাই প্লেনটা নামাতে শুরু করেন। আর দুর্ভাগ্যজনকভাবে সেই ভুলটা মূল পাইলটেরও নজর এড়িয়ে যায়। এরপর যা যা ঘটল তা কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল। প্লেনটা প্রথমে একটা এয়ার পকেটে ধাক্কা খেল, তারপর পাহাড়ের চূড়ায় লেগে এর দুটো ডানা ছিঁড়ে গেল, আর শেষে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার বেগে একটা গ্লেসিয়ারের উপর আছড়ে পড়ল। দুর্ঘটনার পর যে দৃশ্য, তা ছিল ভয়ঙ্কর। ৪৫ জন যাত্রীর মধ্যে প্রাথমিকভাবে বেঁচেছিলেন ৩৩ জন, কিন্তু আসল পরীক্ষা তো তখনও বাকি ছিল। সেই বরফ ঠান্ডা প্রথম রাত, সেই রাতের পর জীবিতের সংখ্যা কমে দাঁড়ায় ২৮-এ। যারা বেঁচে গিয়েছিলেন তাদের অবস্থাটাও ভাবুন একবার। কেউ গুরুতর আহত, সবাই প্রচণ্ড শকের মধ্যে। আর ধীরে ধীরে তারা বুঝতে পারছিলেন যে ঠিক কি ভয়ঙ্কর একটা জায়গায় তারা আটকে পড়েছেন। চারপাশে শুধু বরফ আর বরফ, পরনে কোনো গরম জামাকাপড় পর্যন্ত নেই। তাদের হতাশা আরও বেড়ে গেল যখন তারা দেখল উদ্ধারকারী প্লেন তাদের মাথার ওপর দিয়েই উড়ে যাচ্ছে, কিন্তু তাদের দেখতে পাচ্ছে না। আসলে সাদা বরফের রাজ্যে প্লেনের সাদা ধ্বংসাবশেষটা খুঁজে পাওয়া ছিল প্রায় অসম্ভব একটা কাজ। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু হাল ছাড়েনি। অবিশ্বাস্য হলেও সত্যি, তারা একটা ছোট ট্রানজিস্টর রেডিও কোনোভাবে ঠিক করে ফেলে। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের ওটাই ছিল তাদের একমাত্র ভরসা। দুর্ঘটনার ১১তম দিনে সেই রেডিও থেকে তারা সবচেয়ে ভয়ঙ্কর খবরটা শুনতে পেল। তাদের সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। রেডিওতে ঘোষণা করা হলো যে সরকারিভাবে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের সবাইকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। ভাবুন একবার সেই মুহূর্তটা। গোটা দুনিয়া তাদের ভুলে গেছে। উদ্ধারের আর কোনো আশাই নেই। আর তার ওপর তাদের কাছে যা সামান্য খাবার ছিল, মানে কিছু চকলেট, ওয়াইন, সেটাও ততদিনের শেষ। এবার শুরু হলো আসল লড়াই, ক্ষুধার বিরুদ্ধে লড়াই। শরীরগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অনেকের ওজন তো অর্ধেকেরও বেশি কমে গেছে। খিদে মেটানোর জন্য তারা প্লেনের সিটের চামড়া পর্যন্ত খাওয়ার চেষ্টা করেছে। আর এরপরই তারা এমন একটা সিদ্ধান্তের মুখোমুখি হয় যা শুনলে আজও মানুষের শরীর শিউরে ওঠে। অনেক তর্ক-বিতর্ক আর নৈতিক দ্বিধার পর বেঁচে থাকার জন্য তাদের এমন একটা পথ বেছে নিতে হয় যা কোনো সুস্থ সমাজের মানুষ কল্পনাও করতে পারে না। এটা কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। তারা সবাই মিলে একটা চুক্তি করে যে যারা মারা যাবে তাদের শরীর অন্যদের বেঁচে থাকতে সাহায্য করবে। এটা ছিল তাদের নিজেদের তৈরি করা এক কঠিন নৈতিক সম্মতি। মনে হতে পারে এর চেয়ে খারাপ আর কি হতে পারে, কিন্তু ভাগ্য যেন তাদের আরও পরীক্ষা নিচ্ছিল। ১৭তম দিনে ঘুমের মধ্যে এক বিরাট তুষারধস এসে তাদের আশ্রয়টাকেই চাপা দিয়ে দিল। আরও ৮ জন মারা গেলেন, আর বাকিরা ৩ দিন ধরে বরফের নিচে নতুন মৃতদেহের সাথে আটকে রইল। এত কিছুর পর বেঁচে রইল মাত্র ১৬ জন। আর তখন তারা একটা কঠিন সত্য বুঝতে পারল, কেউ তাদের বাঁচাতে আসবে না। যদি বাঁচতে হয়
নিজেদের চেষ্টাতেই বাঁচতে হবে। আর এখান থেকেই শুরু হয় তাদের শেষ এবং সবচেয়ে মরিয়া চেষ্টা। তাদের বুদ্ধি আর ইচ্ছাশক্তি দেখুন। প্লেনের ইনসুলেশন দিয়ে স্লিপিং ব্যাগ বানালো, সিটের কুশন দিয়ে বরফে হাঁটার জুতো তৈরি করল, আর ঠিক করা হলো দলের সবচেয়ে শক্তিশালী সদস্যরা বাইরে বেরোবে সাহায্যের খোঁজে। এই কঠিন আর বিপজ্জনক যাত্রার জন্য বেছে নেওয়া হলো ৩ জনকে: নান্দো পারাদো, রবার্তো কানেসা আর আন্তোনিও ভিজেন্তিন। বাকি ১৩ জনের জীবন এখন এই ৩ জনের কাঁধে। কয়েক দিন ধরে অসম্ভব কষ্ট করে পাহাড়ে চড়ার পর তারা অবশেষে একটা চূড়ায় পৌঁছাল। তারা ভেবেছিল ওপারেই হয়তো চিলির সবুজ উপত্যকা দেখবে, কিন্তু যা দেখল তাতে তাদের সব আশা প্রায় শেষ হয়ে গেল। সামনের সবুজ উপত্যকা নয়, বরং মাইলের পর মাইল জুড়ে শুধু আরও বরফের পাহাড়। তখন তারা ভিজেন্টিনকে বাপস পাঠিয়ে দিল। পারাদো আর কানিসা হাঁটতে থাকল। ১০ দিন ধরে হাঁটার পর যখন তারা প্রায় মৃত্যুর মুখে, ঠিক তখনই তারা জীবনের চিহ্ন দেখতে পেল। প্রথমে একটা নদী, আর তারপর নদীর ওপারে একজন মানুষ। নদীর স্রোত এত বেশি ছিল যে কথা বলা যাচ্ছিল না। তখন পারাদো একটা কাগজে কিছু লিখে সেটা একটা পাথরে বেঁধে ছুঁড়ে দিল ওপারে থাকা লোকটির দিকে। সেই চিরকুটে লেখা ছিল, আমি একটা প্লেন থেকে এসেছি যেটা পাহাড়ে ভেঙে পড়েছে, আমি উরুগুয়ের নাগরিক। ব্যাস, ওই একটা চিরকুটি যথেষ্ট ছিল। পরের দিনই পারাদোকে সাথে নিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার উড়ে গেল সেই অভিশপ্ত জায়গার দিকে। দুর্ঘটনার ৭২ দিন পর অবশেষে উদ্ধার করা হলো বাকিদের। ৪৫ জনের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ১৬ জন। এই পুরো ঘটনাটা মানুষের ইচ্ছাশক্তি আর টিকে থাকার লড়াইয়ের এক চরম উদাহরণ। কিন্তু এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনেও দাঁড় করিয়ে দেয়। বেঁচে থাকার তাগিদ যখন সব সীমা ছাড়িয়ে যায়, তখন সমাজে তৈরি করা নিয়ম, নৈতিকতা, এগুলোর কি আদৌ কোনো অর্থ থাকে?